ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ। বিজেপি সরকার গড়লেই 2026 সালের মধ্যেই যুবসাথী 21 থেকে 40 তারা সকলেই আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। পশ্চিমবঙ্গের ভোটের আগে রাজনীতি এখন শুধু উত্তপ্ত নয়, অস্বস্তিকর প্রশ্নে ভরা। গোটা দেশে একযোগে চলছে এসআইআর, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ। মোট 12টি রাজ্যে এই প্রক্রিয়া চলছে, কিন্তু আশ্চর্যের বিষয় যে 5টি রাজ্যে নির্বাচন দরজায় কড়া নাড়ছে তাদের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এখনো পুরো এসআইআর প্রক্রিয়া শেষ হয়নি। এই 5টি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি। কিন্তু ছবিটা সবচেয়ে জটিল বাংলায়, কারণ এখানে শুধু ভোটার তালিকা সংশোধন হয়নি, 60 লক্ষাধিক ভোটারের ভাগ্য সরু সুতোয় ঝুলছে। চূড়ান্ত তালিকা থেকে ইতিমধ্যেই 58 লক্ষের বেশি নাম বাদ গেছে, আর তার থেকেও বড় ধাঁধা 60 লক্ষেরও বেশি নাম এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ট্যাগে ঝুলে রয়েছে। মানে কি? মানে প্রায় 1,20,00,000 ভোটারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। এই প্রশ্নই যখন কলকাতায় প্রেস কনফারেন্সে আমাদের প্রতিনিধি তুললেন, তখন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট উত্তর দিতে পারেননি। তিনি শুধু বললেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রায় 700 জন বিচারক তালিকা পরীক্ষা করছেন এবং সেই অনুযায়ী ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। কিন্তু কবে? নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে? এই প্রশ্নের উত্তর এখনো অন্ধকারে। এখন অঙ্কটা একবার মিলিয়ে দেখুন। 7 লক্ষ নাম যদি খতিয়ে দেখতে হয় আর সেই কাজ যদি 700 জন বিচারক করেন, তাহলে বাস্তব হিসেব বলছে কমপক্ষে 1 মাস সময় লাগতেই পারে। অর্থাৎ এই প্রক্রিয়া শেষ হতে হতে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ, আর সেখানেই শুরু হচ্ছে সবচেয়ে বড় সাংবিধানিক প্রশ্ন। কারণ মমতা ব্যানার্জির সরকারের মেয়াদ শেষ হচ্ছে 5ই মে। যদি এপ্রিলের মাঝামাঝি ভোটের দিন ঘোষণা হয়, তাহলে মাত্র 15 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের মতন বিশাল রাজ্যে নির্বাচন করা প্রায় অসম্ভব। তাহলে কি হবে? একটা সম্ভাবনা, 5ই মের পর তৃণমূল সরকার মেয়াদ শেষ করবে, আর তারপর রাষ্ট্রপতি শাসন জারি হবে। তারপর সংবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে নির্বাচন। অন্য সম্ভাবনাও রয়েছে। ঝুলে থাকা 60 লক্ষ নামের মধ্য থেকে 10 থেকে 12 লক্ষ নাম দ্রুত সাপ্লিমেন্টারি তালিকায় যোগ করে নির্বাচন ঘোষণা করে দেওয়া। দুটো সম্ভাবনাই এখন আলোচনায়, কিন্তু আমরা এই বিতর্কে ঢুকছি না, বরং একটা অন্য প্রশ্ন তুলব। এই সমস্ত অনিশ্চয়তার মাঝেও মানুষ কি ভাবছে, বাংলার ভোটার কাকে চাইছে, কোন ইস্যুতে ক্ষুব্ধ, আর ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকছে? কারণ এই সমস্ত উত্তর খুঁজতে সম্প্রতি একটা নির্বাচনী সমীক্ষা করেছে ভোট ভাইব, আর সেই সমীক্ষার ফল বলছে বাংলার রাজনীতির ভেতরে ফুটছে অন্য এক গল্প। আজ আমরা সেই গল্পটাই খুলে বলবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ड्यूटी नहीं जा पाएंगे तो गैस के लिए हम क्या खिलाएंगे बच्चों को? गैस नहीं है, क्यों इतने क्यों परेशान है भैया? अच्छा कोई बात नहीं, कोई बात नहीं। कल मैं पार्लियामेंट में मैंने मतलब एप्स्टीन शब्द बोला और स्पीकर साहब ने कहा नहीं 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 नहीं। जैसे ही मैंने कॉम्प्रोमाइज शब्द का प्रयोग किया, स्पीकर कहते नहीं भैया नहीं, कॉम्प्रोमाइज शब्द नहीं बोल सकते। अभी आप देखना क्या होने वाला है यहाँ पे। ये स्टेट ऑफ हॉर्मुज जो बंद हुआ है, अभी आप देखना हिंदुस्तान में क्या होने वाला है। अभी तो शुरुआत हुई है। क्यों? क्योंकि नरेंद्र मोदी ने हिंदुस्तान की एनर्जी सिक्योरिटी अमेरिका को दे दी। क्योंकि नरेंद्र मोदी एप्स्टीन के कारण, अदानी के कारण, अपने फाइनेंशियल स्ट्रक्चर के कारण कॉम्प्रोमाइज्ड हो गए हैं। नरेंद्र सरेंडर हो गया है। आजकल दुनिया में चारों तरफ और हमारे तो अड़ोस पड़ोस में ही युद्ध के हालात, और आप सब भली भांति युद्ध की क्या भयानकता है वो रोजमर्रा देख रहे हो। युद्ध से जो स्थितियां बनी है, हमारी सरकार उससे निपटने के लिए हमारे देश के नागरिकों को कम से कम मुसीबत आए, इसलिए हो सके उतने सारे प्रयास कर रही है। हमारा प्रयास है कि देश के नागरिकों पर
युद्ध का कम से कम प्रभाव पड़े। इस समय कांग्रेस से उम्मीद थी कि वो एक जिम्मेदार राजनीतिक दल की भूमिका निभाए, लेकिन कांग्रेस देश हित के इस महत्वपूर्ण काम में भी फिर एक बार फेल हो गई। সংসদে বেনজির ঘটনা ঘটেছে। লোকসভা রাজ্যসভা মিলিয়ে বিপক্ষে 200 জন সাংসদ মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সংসদের দুই কক্ষেই গতকাল নোটিশ জমা দিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সাংবিধানিক বিতর্কের দাঁড়িপাল্লার একদিকে জ্ঞানেশ কুমার, এত কিছুর পরেও একাধিক মিডিয়ার খবর বলছে আগামী সপ্তাহে যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাস কোন দিকে বইছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে নানান সমীক্ষায়। আমি বারবার বলি, সার্ভে মানে চূড়ান্ত সত্য নয়, কিন্তু এটা একটা পলিটিক্যাল থার্মোমিটার। এতে বোঝা যায় দিল্লি বা মুম্বাইয়ের রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গকে কিভাবে দেখছে আর বাংলার সাধারণ মানুষের মনে কি ধরনের মুড তৈরি হচ্ছে। সাম্প্রতিক একটি সমীক্ষা করেছে ভোট ভাইব। খুব বড় সার্ভে না হলেও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে কে এগিয়ে, মমতা সরকারের 5 বছরের কাজের মূল্যায়ন কি, ইডি সিবিআই এর ভূমিকা নিয়ে মানুষের মত কি, আর আইপ্যাকের ওপর যে অভিযান হয়েছিল সেটাকে মানুষ কিভাবে দেখছে। চলুন প্রথম প্রশ্নটা থেকেই শুরু করি। মমতা সরকারের 5 বছরের রিপোর্ট কার্ড, এই সমীক্ষায় মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল গত 5 বছরে মমতা ব্যানার্জির সরকারের কাজকে তারা কিভাবে দেখছেন। উত্তরটা বেশ চমকপ্রদ। 34.8% মানুষ বলছেন এক্সেলেন্ট, অর্থাৎ দারুণ কাজ হয়েছে। বাকি 9.5% বলছেন গুড, মানে মোটামুটি ভালো। 15% মানুষ বলছেন অ্যাভারেজ, না খুব ভালো না খুব খারাপ। এখানেই শেষ নয়, 12% মানুষ বলছেন খারাপ বা পুয়ার, আরো 18% মানুষ বলছেন খুব খারাপ, আর 9.6% মানুষ বলছেন বলতে পারবো না। এখন যদি ঠান্ডা মাথায় সংখ্যাগুলো দেখেন, একটা স্পষ্ট ছবি বেরিয়ে আসে। একদিকে প্রায় 44% মানুষ মমতা সরকারের কাজকে ভালো বা দারুণ বলছেন, অন্যদিকে প্রায় 30%-এর বেশি মানুষ বলছেন খারাপ বা খুব খারাপ। আরেকটা বড় অংশ মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। রাজনীতির ভাষায় এর মানে খুব পরিষ্কার, অ্যান্টি ইনকাম্বেন্সি রয়েছে, কিন্তু সেটা এখনো সুনামির মতো নয়। এবার দ্বিতীয় ধাঁধা, বিজেপি বনাম তৃণমূল, লড়াই কোথায় দাঁড়িয়ে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রধান লড়াইটা এখন দুই শক্তির মধ্যে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। এই ধরনের সার্ভে মূলত একটা জিনিস বোঝার চেষ্টা করে, মানুষকে সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুটছে নাকি এখনো একটা বড় অংশ সরকারের ওপর আস্থা রাখছে। এই প্রথম প্রশ্নের ফলাফল থেকে বোঝা যাচ্ছে তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, কিন্তু সমর্থনের ভিত্তিটাও এখনো শক্ত। আসল প্রশ্নটা এখানেই, পশ্চিমবঙ্গের ভোটে আসল লড়াইটা শুধু দল বনাম দল নয়, এটা অনেকটাই মমতা বনাম বাকিরা সবাই। যদি তৃণমূল আবার জেতে তাহলে এই মুখ্যমন্ত্রী কে হবেন? এই প্রশ্নের উত্তর প্রায় নিশ্চিত, কিন্তু যদি রাজনৈতিক হাওয়া পাল্টায় তখন সমীকরণ পুরো বদলে যেতে পারে। এই সমীক্ষার বাকি প্রশ্নগুলো এসআইআর ইস্যু, ইডির অভিযান আর আইপ্যাক নিয়ে মানুষের মত, সেগুলোই আসলে ঠিক করবে শেষ পর্যন্ত বঙ্গ রাজনীতির বাতাস কোন দিকে ঘুরছে। এবার একটু ঠান্ডা মাথায় সংখ্যাগুলো যোগ করে ছবিটা স্পষ্ট করে দেখা যাক, কারণ সার্ভের আসল গল্পটা লুকিয়ে থাকে এই যোগ বিয়োগের মধ্যেই। প্রথম প্রশ্ন ছিল গত 5 বছরে মমতা ব্যানার্জির সরকারের কাজকে মানুষ কিভাবে দেখছে। এখন যদি এই উত্তরগুলোকে 3 ভাগে ভাগ করি, পজিটিভ, নিউট্রাল আর নেগেটিভ, তাহলে ছবিটা আরো স্পষ্ট হয়ে যায়। পজিটিভ বলতে ধরা হচ্ছে এক্সেলেন্ট আর গুড, এই দুটো ক্যাটাগরি। এই দুটো একসঙ্গে ধরলে দেখা যাচ্ছে প্রায় 44.3% মানুষ সরাসরি বলছেন মমতার সরকারের কাজ ভালো। তারপর রয়েছে মাঝামাঝি জায়গা অ্যাভারেজ, এখানে প্রায় 15% মানুষ রয়েছেন, এরা বলছেন না খুব ভালো না খুব খারাপ। আর নেগেটিভ, পুয়ার, ভেরি পুয়ার এবং কান্ট সে, এই তিনটিকে একসঙ্গে ধরলে দাঁড়াচ্ছে প্রায় 31.1%। অর্থাৎ এত মানুষ স্পষ্ট বা পরোক্ষে অসন্তোষের দিকে ঝুঁকছেন। এখন রাজনীতির ভাষায় এর মানে কি? মানে খুব সহজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ আছে, কিন্তু সমর্থনের ঘাঁটিটা এখনো ভাঙেনি। অর্থাৎ যারা বলছেন সরকার ভালো কাজ করেছে তাদের সংখ্যা এখনো নেগেটিভের থেকে বেশি। এবার
আসি দ্বিতীয় প্রশ্নে, আর সেটাই হয়তো এই সার্ভের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্নটা ছিল সোজা, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? প্রথম নাম অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 41.6% মানুষ বলছেন আগামী মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি সেরা পছন্দ। তারপর দ্বিতীয় স্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী, প্রায় 18.9% মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এরপর রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, প্রায় 15% মানুষ মনে করছেন শ্রমিক হলে ভালো হবে। প্রায় 9.8% মানুষ বলছেন বলতে পারবো না। এছাড়া আরো কয়েকটা নাম এই তালিকায় ছিল, যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম। কিন্তু এদের সমর্থনের শতাংশ এত কম যে সার্ভের মূল ছবিতে তাদের প্রভাব খুব বেশি পড়ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দিলীপ দুজনের ক্ষেত্রেই সমর্থন প্রায় 3.7%, মোহাম্মদ সেলিম 3.1%, বরং অধীর চৌধুরীর স্কোর কিছুটা বেশি 4.2%। এখন একটা গুরুত্বপূর্ণ হিসেব করা যাক। যদি তৃণমূলের সম্ভাব্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনের সমর্থন একসঙ্গে ধরা হয়, তাহলে দেখা যাচ্ছে প্রায় 45.3% মানুষ তৃণমূল শিবিরের কাউকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। অর্থাৎ রাজনৈতিক সমীকরণ এখনো স্পষ্ট করে বলছে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে লড়াই যতই হোক কেন্দ্রবিন্দু এখনো একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রশ্নটা হলো, এই সমর্থনের ভিত ইভিএম পর্যন্ত টিকে থাকে নাকি মাঝপথে কোথাও ফাটল ধরে? কারণ বাংলার রাজনীতিতে অনেক সময় সার্ভে এক কথা বলে আর ভোট বাক্স খুলে বেরোয় একেবারে অন্য গল্প। এবার আসি সংখ্যার আরো এক গুরুত্বপূর্ণ খেলায়, কারণ রাজনীতিতে অনেক সময় ফারাকটাই আসল গল্প বলে দেয়। এই সমীক্ষা অনুযায়ী মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে যদি সমর্থন হিসেব করা হয়, তাহলে তৃণমূল শিবিরের সমর্থন প্রায় 45.3%, অন্যদিকে বিজেপি শিবিরের সমর্থন মিলিয়ে প্রায় 37.6%। তার মানে মুখ্যমন্ত্রীর মুখের প্রশ্নে তৃণমূল এগিয়ে রয়েছে প্রায় 7.7%। শুনতে সংখ্যাটা খুব বড় মনে নাও হতে পারে, কিন্তু বাস্তব রাজনীতিতে 7.7% ব্যবধান কোনো ছোট ফারাক নয়। কারণ এই ব্যবধান পেরোতে গেলে বিজেপিকে শুধু নিজের ভোট বাড়ালেই হবে না, অন্য দিক থেকেও ভোট টানতে হবে। এমনকি যদি বিজেপি অন্য কোনো সম্ভাব্য মিত্রকেও পাশে নেয়, তবুও এই ব্যবধান পেরোনো সহজ হবে না। কিন্তু নির্বাচন শুধু মুখ দেখে হয় না, ভোটের সময় আসল খেলাটা হয় ইস্যু ঘিরে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সবচেয়ে বড় ইস্যু কি? ইস্যু হিসেবে প্রথম স্থানে রয়েছে বেকারত্ব। প্রায় 36.3% মানুষ বলছেন চাকরির অভাব বাংলার সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয় নম্বরে রয়েছে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা। এখানে শুধু সাধারণ আইন শৃঙ্খলা নয়, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে। প্রায় 19.4% মানুষ এটাকে বড় ইস্যু বলছেন। তৃতীয় নম্বরে রয়েছে দুর্নীতি। প্রায় 13.4% মানুষ মনে করছেন দুর্নীতি রাজ্যের বড় সমস্যা। এর পরের তালিকায় রয়েছে উন্নয়ন, যাকে বড় ইস্যু বলছেন প্রায় 11% মানুষ। আর মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধি, এটাকে বড় সমস্যা বলছেন প্রায় 6.5% মানুষ। এছাড়া প্রায় 5.4% মানুষ বলছেন কোনটা সবচেয়ে বড় ইস্যু তা তারা বলতে পারছেন না। এখন যদি এই তালিকাটাকে একটু রাজনৈতিক চোখে দেখা যায়, তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। মানুষের মাথায় যে তিনটে বিষয় সবচেয়ে বেশি ঘুরছে তা হলো চাকরি, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি। এগুলোই এখন বাংলার রাজনৈতিক বিতর্কের কেন্দ্র। অর্থাৎ আগামী নির্বাচনে শুধু স্লোগান দিয়ে হবে না, যে দল চাকরির প্রশ্নে বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারবে, আইন শৃঙ্খলা নিয়ে মানুষের ভয় কমাতে পারবে আর দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা দিতে পারবে, ভোটের মাঠে তারাই এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। কারণ শেষ পর্যন্ত ভোটের দিন মানুষ একটা কথাই ভাবে, কে সমস্যার কথা বলছে আর কে সমস্যার সমাধানের কথা বলছে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায়, রাজনীতির ন্যারেটিভের লড়াই। আর ঠিক এই কারণেই এখন বাংলার রাজনীতি শুধু উন্নয়ন বা স্লোগানের রাজনীতি নয়, এটা হয়ে উঠেছে অভিযোগ আর পাল্টা অভিযোগের রাজনীতি। এই রাজ্যের রাজনৈতিক বিতর্কে এখন যে দৃশ্যটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তা হলো সরাসরি ব্যক্তি বনাম ব্যক্তি লড়াই। একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নরেন্দ্র মোদী। রাজনৈতিক ভাষায় এটা এখন প্রায় দিদি বনাম মোদী ন্যারেটিভ হয়ে উঠেছে। মমতা সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, অন্যদিকে মোদীও সরাসরি মমতার সরকারকে নিশানা করছেন।
এই সংঘাতের মধ্যেই ভোট ভাইব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। প্রশ্নটা ছিল, বাংলায় যে রাজনৈতিক সংঘাত চলছে, বিশেষ করে দিদি আর মোদির মধ্যে যে অভিযোগ, পাল্টা অভিযোগের রাজনীতি চলছে, মানুষ সেটাকে কিভাবে দেখছে? উত্তরগুলো এসেছে একেবারে মিশ্র। প্রায় 24.3% মানুষ বলছেন যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো পুরোপুরি সঠিক। আরো 17.3% মানুষ বলছেন কিছু অভিযোগ ঠিক আছে, কিছুটা সত্যতা রয়েছে। অন্যদিকে প্রায় 27.3% মানুষ বলছেন দুই পক্ষই সমানভাবে একে অপরকে আক্রমণ করছে, অর্থাৎ তাদের মতে এটা একতরফা নয়, রাজনীতির স্বাভাবিক লড়াই। এরপর প্রায় 14.8% মানুষ বলছেন না, অভিযোগগুলো মোটেই ঠিক নয়, আর প্রায় 13.7% মানুষ বলছেন তারা নিশ্চিত নন। এখন যদি এই ফলাফলটাকে রাজনৈতিক চোখে দেখা যায়, একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, বাংলার মানুষ পুরোপুরি কোনো এক পক্ষের কথাকে অন্ধভাবে বিশ্বাস করছে না। একটা বড় অংশ মনে করছে এটা রাজনৈতিক সংঘর্ষ, যেখানে দুই পক্ষই নিজের মতন করে আক্রমণ করছে। মানুষ কি অভিযোগের রাজনীতি শুনে ভোট দেবে, নাকি শেষ পর্যন্ত তারা খুঁজবে সমস্যার বাস্তব সমাধান? কারণ বাংলার রাজনীতিতে একটা সত্যি বারবার দেখা গেছে, মাঠের আওয়াজ আর ভোট বাক্সের ফল সবসময় এক হয় না। এবার আসি সেই ইস্যুতে, যা গত কয়েক বছর ধরে বিজেপির অন্যতম ইস্যু, অবৈধ অনুপ্রবেশ, ঘুষপেটিয়া, ইলিগাল ইমিগ্রেশন। বিশেষ করে রোহিঙ্গা আর বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীদের নিয়ে বহুদিন ধরে অভিযোগে সরব বিজেপি। অভিযোগের তীর সরাসরি মুখ্যমন্ত্রী মমতার দিকে। বিজেপি মূলত যে রাজনৈতিক দেওয়াল লিখন মানুষের মনে গেঁথে দিতে চায়, সেটা হলো দিদির দল তৃণমূল মূলত পশ্চিমবঙ্গের 30% সংখ্যালঘু মুসলিম ভোটে ভর করে ভোটে যেতে। তৃণমূলের পাল্টা দাবি, মুসলিমদের নাম ভোটার তালিকা থেকে যেন তেন প্রকারে বাদ দিতেই এসআইআর এ যত কড়া শর্ত এ রাজ্যে চাপানো হয়েছে আর কোনো রাজ্যে হয়নি। এই অভিযোগ কতটা মানুষ বিশ্বাস করছে সেটাই জানতে চেয়েছিল ভোট ভাই। কিন্তু প্রশ্ন ছিল, বিজেপি যে অভিযোগ করছে তৃণমূল সরকার অবৈধ অনুপ্রবেশের প্রশ্নে নরম অবস্থান নিয়েছে, আপনি সেটাকে কতটা সঠিক বলে মনে করেন? প্রায় 33.6% মানুষ বলছেন এই অভিযোগ পুরোপুরি সঠিক। আরো 13.5% মানুষ বলছেন কিছুটা সত্যতা আছে। প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ অন্তত আংশিকভাবে বিজেপির অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে প্রায় 18.6% মানুষ নিউট্রাল অবস্থানে রয়েছেন, তারা স্পষ্ট করে কিছু বলতে চাননি। এরপর প্রায় 16.1% মানুষ বলছেন এই অভিযোগ একেবারেই ঠিক নয়, আর প্রায় 15% মানুষ বলছেন তারা নিশ্চিত নন। অর্থাৎ এই ইস্যুতে বাংলার মানুষের মধ্যে একেবারে স্পষ্ট একমুখী মত নেই। কিন্তু এটাও স্পষ্ট যে অনুপ্রবেশের প্রশ্নটা ভোটের রাজনীতিতে যথেষ্ট বড় বিতর্ক হয়ে উঠেছে। এবার আসি আরেকটা বিতর্কিত ইস্যুতে, এসআইআর প্রসেস। এই বিষয়টা আগে বিহারে বড় বিতর্ক তৈরি করেছিল, তারপর একই প্রশ্ন পশ্চিমবঙ্গেও রাজনৈতিক উত্তাপ বাড়ায়। বিষয়টি শেষ পর্যন্ত পৌঁছে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আদালতে উপস্থিত হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন। এই বিতর্কের মাঝেই ভোট ভাইব জানতে চেয়েছিল বাংলায় এসআইআর প্রক্রিয়াকে মানুষ কিভাবে দেখছে। প্রায় 38.8% মানুষ বলছেন এই প্রক্রিয়া ঠিক আছে, কারণ এতে অযোগ্য বা অভোটারদের আলাদা করা সম্ভব। এরপর প্রায় 28.7% মানুষ বলছেন এটা দরকার, কারণ এতে ভোটার তালিকার শুদ্ধতা বা পিউরিফিকেশন বজায় রাখা যায়। অর্থাৎ একটা বড় অংশ মনে করছে ভোটার তালিকা পরিষ্কার রাখা জরুরি। শেষ পর্যন্ত ভোটের বাক্সে কি ফল বেরোবে সেটা নির্ভর করবে একটাই প্রশ্নের উপর, মানুষ কোন ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। কারণ বাংলার রাজনীতিতে একটা পুরনো সত্যি আছে, মাঠে যতই চিৎকার হোক শেষ কথা বলে ভোট বাক্সই। এবার আসি এই সার্ভের শেষ প্রশ্নে, আর সেটাই সবচেয়ে নাটকীয় ঘটনা। ঘটনাটা হলো আইপ্যাক অফিসে ইডির অভিযান। প্রতীক জৈনের আইপ্যাক তৃণমূলের ভোট কুশলী সংস্থা। কলকাতায় এদের মূল অফিস লাউডন স্ট্রিটে। সেই অফিসে হানা দেয় ইডি। ঘটনাটা নিয়ে তখন যথেষ্ট নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। রাজনীতির ময়দানে একেবারে সরাসরি সংঘর্ষের ছবি দেখা যায়। একদিকে তদন্তকারী সংস্থা, অন্যদিকে তৃণমূল শিবির। এই নিয়ে ভোট ভাইব একটা সোজা প্রশ্ন করেছিল, এই অভিযানে শেষ পর্যন্ত কার লাভ হয়েছে? প্রায় 36.1% মানুষ বলছেন লাভ হয়েছে তৃণমূলের,
অর্থাৎ মানুষের একটা বড় অংশ মনে করছে এই ঘটনা তৃণমূলকে ভিকটিম কার্ড খেলতে সাহায্য করেছে। প্রায় 26.3% মানুষ বলছেন কেউ জিতেছে বা হেরেছে সেই ব্যাপারে তারা নিশ্চিত নন, আর প্রায় 20.6% মানুষ মনে করছেন এই ঘটনায় লাভ হয়েছে বিজেপির, কারণ তদন্ত সংস্থার সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়াটা শেষ পর্যন্ত তৃণমূলের জন্য রাজনৈতিক ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ ছবিটা খুব পরিষ্কার, এই পুরো ঘটনাকে মানুষ একভাবে দেখছে না। কেউ মনে করছেন এটা রাজনৈতিক সহানুভূতির ইস্যু, আবার কেউ মনে করছেন এটা দুর্নীতির প্রশ্নকে সামনে এনে দিয়েছে। আর এখানেই বাংলার রাজনীতির আসল নাটক, কারণ নির্বাচন যত এগিয়ে আসবে ততই এই ঘটনাগুলোকে ঘিরে তৈরি হবে নতুন নতুন ন্যারেটিভ। শেষ পর্যন্ত প্রশ্নটা একটাই, এই সমস্ত নাটক, অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে পশ্চিমবঙ্গের ভোটার কাকে বিশ্বাস করবে? বাংলার ভোটের ইতিহাস বারবার একটা কথাই প্রমাণ করেছে, শেষ মুহূর্তে ভোটারই সবচেয়ে বড় চমক দেখাতে পারেন। তো এই হলো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত সবচেয়ে সাম্প্রতিক সার্ভের সার কথা। একদিকে মুখ্যমন্ত্রীর প্রশ্নে এখনো এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে প্রধান বিরোধী শক্তি বিজেপিও দুর্বল নয়। শেষ পর্যন্ত অঙ্ক, সমীক্ষা, অভিযোগ, পাল্টা অভিযোগ সবকিছুর ওপরে দাঁড়িয়ে সবশেষে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বেকারত্ব, আইন শৃঙ্খলা আর দুর্নীতির মতন ইস্যুতে জমে থাকা ক্ষোভ কি সত্যি ভোট বাক্সে বিস্ফোরণ ঘটাবে, নাকি শেষ মুহূর্তে আবারও আস্থা ফিরে যাবে পুরনো নেতৃত্বের ওপর? দ্বিতীয় প্রশ্ন, অনুপ্রবেশ, তোষণ, ভোটার তালিকা বিতর্ক আর তদন্ত সংস্থার অভিযানের মতন ইস্যুগুলো কি ভোটের ময়দানে সত্যি খেলা ঘুরিয়ে দেবে, নাকি এগুলো কেবল রাজনৈতিক শোরগোল হয়েই থেকে যাবে? তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার ভোটারকে এবার নতুন রাস্তা খুঁজবে, পরিবর্তনের পথে হাঁটবে, নাকি আবারও বলবে ফিরে আসুক পুরনো শাসন? কারণ বাংলার রাজনীতিতে ইতিহাস একটা কথাই বারবার মনে করিয়ে দেয়, সমীক্ষা ইঙ্গিত দিতে পারে, নেতা দাবি করতে পারেন, কিন্তু শেষ সিদ্ধান্তটা নেয় একমাত্র ভোটার। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।